নমস্কার। জি বাংলায় টকস অন সেলফ আইডেন্টিটি। প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর একজন মহামানব। তার বাণীর ভেতরে এতই তত্ত্ব কথা থাকে যেটা বিশেষ করে আমাদের নিজেদের মধ্যে আলোচনা না করলেই চলে না। আজকে সঙ্গে আছেন শুদ্ধদা, শ্রী শুদ্ধ ব্যানার্জি। শুদ্ধদা, আজকের এপিসোডটি কিন্তু আমাদের একেবারে ব্যতিক্রম। একটা কথা না বললেই নয় শুদ্ধদা, সাধক রামপ্রসাদ সেন তার একটি গান মনরে কৃষিকাজ জানা, ঠিক এইরকমই একটি গান বাবা ঠাকুরের মধ্যে দিয়ে রিভিলেশন হয়েছিল। সানুভাব সুধা প্রথম খণ্ডের মধ্যে এটা পাওয়া যাবে। এই গানটি লেখা হয়েছিল 1 সেপ্টেম্বর 1971। ও মন চাষিরে, তোর দেহ ক্ষেত্র আবাদ ভূমি, তুমি চষতে শিখলে না, তুমি চষতে শিখলে না। চাষের বেলা বয়ে যায়, দিন কাটাও খেলায় খেলায়। তুমি রত থেকে ইন্দ্রিয় সেবায় ঘুরে বেড়াও হেথায় সেথায়। অপর জমির ফসল মাপো, অন্য চাষির খবর রাখো। নিজের জমি ফেলে রাখো, কেন ফসল ফলাও না? কেন তুমি তার মতন তার শিক্ষা করো না গ্রহণ? আপন দেহ জমি ফেলে দেখো না তাকে, সযতনে চষে ফসল ফলাও না। আপন জমির ফসল পেলে তুমি মেটাতে পারবে সবার পাওনা। তোমার আর অভাব থাকবে না, মুক্তি শান্তির ইহাই সাধনা। বাহ, কত দামি কথা! প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের এক পরম ভক্ত, যিনি আজকে শরীরে নেই, তিনি শুভ্রাকুণ্ড। আর গোলাবাড়ি গ্রামটি শিলিগুড়ির থেকে প্রায় 70 কিলোমিটার ইন্টেরিয়ারের ভেতরে, খুব সুন্দর। একবার এসে আপনাকে কিন্তু আমার যে জমিদারি, এখানে যে জমি, সেইখানে আপনাকে পা রাখতে হবে। প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর তিনি একজন আমাদের কাছে, তিনি ভগবান, তিনি মহামানব, ভক্তের ভগবান। ভক্তের ভগবান। তো ভক্তের ভগবান না রাজি হয়ে কি আর পারেন? তিনি কথা দিলেন, আচ্ছা যাওয়া হবে। সেরকম করে 7-8 জন মিলে একটা দল তৈরি হলো। বাবা ঠাকুর যেদিন রওনা হলেন সেদিন সেই দলও সঙ্গে সঙ্গে, তারাও সঙ্গে সঙ্গে গেল। উদ্দেশ্য কিন্তু সেই মানব জমিন চাষ করা। কিন্তু এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে। সাধক রামপ্রসাদ সেন যে গানটা গেয়েছিলেন, সেটা গান গেয়েছেন, লোকেরা গানটা গায়। বাবা ঠাকুর বললেন, তোমাদের আমি ডেমনস্ট্রেশন দেব। তো সদ্গুরুর কাছ থেকে সেই ডেমনস্ট্রেশনটা যারা দেখতে পেলেন, তারাও কিন্তু ধন্য হলেন, এই জীবনটা তাদের ধন্য হলো। এবং দামি কথা হচ্ছে, দর্শনকে যতক্ষণ আমি বাস্তবে রূপায়ণ করতে পারছি, তখন সে দর্শন তো আত্মস্থ হয় না, তাহলে জীবনের উত্তরণও হবে না, শুধু কথা হয়ে থেকে যাবে। এটা খুব দামি কথা। শিলিগুড়ি পৌঁছে বাবা ঠাকুর চলে গেলেন গোলাবাড়ি। সেখানে চাষের পুরো পর্বটি তিনি সবকে ডেমনস্ট্রেট করে দেখালেন। এরপরে ভক্তদের নিয়ে উনি চললেন চাপড়ামারি ওয়াইল্ডারনেস ক্যাম্প, হ্যাঁ, পাঞ্জোরা। আমরা আজকে শুদ্ধদা আপনার কাছ থেকে শুনবো। লীলাময় প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের পরম ভক্ত তুষার ভট্টাচার্য এই গ্রন্থটিতে সেই যাত্রার কথা পরম আদরে মুদ্রিত করে রেখেছেন। আমরা চলি সেই যাত্রায়, চলুন সঙ্গে। রূপসী গোলাবাড়ি গ্রামের উপর দিয়ে গাড়ি ধীর গতিতে এগিয়ে চলেছে। লক্ষ্য চাপড়ামারি ওয়াইল্ডারনেস ক্যাম্প, পাঞ্ঝোরা। 4টি গাড়ি করে সবাই চলেছি। একটি গাড়িতে শ্রী শ্রী বাবা ঠাকুর, বাপিদা, লিটনদা, উত্তরায়ণের অ্যাসিস্ট্যান্ট দেবাশিস, আর আমি, অর্থাৎ তুষার ভট্টাচার্য, যাকে শ্রী শ্রী বাবা ঠাকুর চিত্রগুপ্ত নাম দিয়েছেন। অন্য 3টি গাড়িতে বুড়িমা, গুড্ডুদা, সুদর্শনদা, বাবুদা, দীপ্তিশ এবং টেকনিশিয়ানদের দলবল। গাড়ি চলেছে গাছগাছালির তলা দিয়ে, গায়ের মেঠো রাস্তার উপর দিয়ে ধুলো উড়িয়ে। দুপাশে অঘ্রাণের দুইয়ে পড়া পাকা ধানের ক্ষেত। ধান ক্ষেত থেকে বাবা ঠাকুর উত্তরায়ণকে বললেন, উত্তরায়ণ, ধান গাছ দেখলেই এখানকার কথা মনে পড়বে। উত্তরায়ণ বললেন, সেই এত ঘটনা হলো। এই অঘ্রাণ মাসে ধান কাটার সময় ধান বোঝাই গরুর গাড়ি ক্যাচর ক্যাচর মধুর শব্দে ধীর গতিতে রাস্তা দিয়ে চলেছে। কেউ বা সাইকেলের উপর,
স্তূপাকার ধান নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোনো কৃষক আবার বাঁকে করে ধান নিয়ে পথ দিয়ে চলেছে। গ্রাম বাংলার অপরূপ এই দৃশ্য। গাড়ি এবার বেনু বাগিচার পাশ দিয়ে চলেছে। অহংকারী দৈত্যকুলে জাত নিরহংকারী প্রহ্লাদের ন্যায় কিছু কিছু বাঁশ নত হয়ে রাস্তার উপর এমন ভাবে ঝুলে পড়েছে যে শাওনের মেঘের মতো দিনের বেলাতেই রাস্তাটিকে কিঞ্চিত আধারাবৃত করেছে। বাপিদা পরিবেশের ধারা বিবরণী দিতে দিতে চলেছেন। বাবা ঠাকুর বাপিটাকে বললেন, ওটুকু বলো যে বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাচ্ছি। বাঁশ গাছের শ্যাডোর মধ্যে দিয়ে রাস্তা। কোথাও বাঁশবাগান, কোথাও ধান ক্ষেত, কোথাও বা সুপারি গাছের জমায়েত, এছাড়াও ছোট বড় নানা প্রজাতির অসংখ্য গাছপালা। গায়ের চারিদিকে যেন সবুজের প্রতিযোগিতা চলেছে। সবুজ যে কত প্রকারের হতে পারে পল্লীগ্রামে না এলে তা ধারণা করা মুশকিল। গাড়ি এবার গায়ের অন্দরমহলের মাটির কাঁচা রাস্তা ছেড়ে পিচের পাকা রাস্তায় এসে উঠল। পাকা রাস্তা ধরে সামান্য কিছু যাওয়ার পরই পথের দুধারে শুরু হলো আবার সেই মন মাতানো সবুজ। চা বাগিচা। পথটি চা বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। শুনলাম চা বাগান থাকলে নাকি আশেপাশে মশা হয় না। কথাটি হয়তো সত্য, কেননা বুড়িমার বাড়ি যে কদিন ছিলাম মশার বিরক্তিকর উপদ্রব সহ্য করতে হয়নি। চা বাগিচা দেখতে দেখতে গাড়ি করে চলেছি। চা বাগানগুলির মধ্যে জায়গায় জায়গায় বড় বড় বেশ কিছু বৃক্ষ রয়েছে। বৃক্ষগুলি রোপণের মূল উদ্দেশ্য হচ্ছে রৌদ্রের প্রখর তাপ হতে চা গাছগুলিকে রক্ষা করা। আতপে চা গাছের ক্ষতি হয়, গাছে পোকা ধরে। পোকাগুলির গায়ে হাত লাগলে আগুনের মতো ছ্যাঁকা লাগে। সামনের সিটে বসে আছেন দিব্যমূর্তি শানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। কুরুক্ষেত্রের যুদ্ধে মহারথী অর্জুনের রথের সারথী হয়ে বাসুদেব কৃষ্ণ যেমন তাকে পরিচালনা করেছিলেন, তেমন সম্মুখে বসে শ্রী শ্রী বাবা ঠাকুর যেন আমাদের এগিয়ে নিয়ে চলেছেন, চালক নিমিত্ত মাত্র। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, আসার সময় একটা মুড, যাওয়ার সময় আরেকটা মুড। মনোহর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। রাস্তার পাশে এক বাড়ির উঠানে স্তূপাকার বিচালি রাখা রয়েছে। তাই দেখে বাবা ঠাকুর বললেন, দেখলে বিচালিগুলো কিভাবে রেখেছে ওরা? ওগুলো সব গরুর খাদ্য। ওগুলো খাওয়াবে, শুকনো খড় খাওয়াবে, আর গরুর মধ্যে দুধটা, সারটা বের করে দেবে। মালহাটি ও কাঠামবাড়ির উপর দিয়ে চা বাগান পেরিয়ে গাড়ি এবার বৈকুণ্ঠপুর অরণ্যে এসে উপস্থিত হয়েছে। অরণ্যে প্রবেশ করা মাত্রই মনে আশ্চর্য ভাবান্তর হলো। চক্ষুর দৃষ্টিরও যেন রূপান্তর হলো। চিত্ত শান্ত, অথচ দেহে রোমাঞ্চ। চক্ষু তৃপ্ত, অথচ ক্ষুধার্ত অন্বিষ্ট। এ যেন উল্লাস ভরা প্রশান্ত ভাব, এক অদ্ভুত অনুভূতি। গাড়ি এগিয়ে চলেছে অরণ্যানীর পথ পেয়ে। দুধারে স্পর্ধিত সুবিশাল বৃক্ষগুলি যেন পৃথিবীর শাসন উপেক্ষা করে আকাশকে ফুঁড়ে বেরিয়ে যেতে চায়। উদ্ধত চিত্তে সূর্যকে যেন স্পর্শ করতে চায়, ধরিত্রীর বুকে যেন সবুজের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। লিটনদা বললেন, "This jungle has bisons, elephants and tigers." বাপিদা বললেন, "But there are few tigers. Elephants are a lot." বনালীর কোমল ছায়া গায়ে মেখে অবাক লোচনে সবুজ ধরনীর অলেখা ধারাপাতের মর্ম অনুসন্ধান করতে করতে চলেছি। জঙ্গল হতে যে কোনো সময় জন্তুরা রাস্তায় বেরিয়ে আসতে পারে, বিশেষত হাতির পাল। আমি তো মনে মনে সেই কামনাই করছি। রাতের আকাশে চাঁদ দেখা না গেলে যেমন অম্বর দর্শন সম্পূর্ণ হয় না, তেমন বনে এসে বন্যের দেখা না পেলে অরণ্য ভ্রমণ সার্থক হয় না। মনের আশা মনেতেই রয়ে গেল। দেখতে দেখতে জঙ্গল শেষ হয়ে শুরু হয়ে গেল গ্রাম। গাড়ি এখন ওদলা বাড়ির ওপর দিয়ে চলেছে।
ওদলাবাড়ি গ্রামটি বৈকুণ্ঠপুর ডিভিশনের অন্তর্গত। গোলাবাড়ি থেকে ওদলাবাড়ির দূরত্ব 19 কিলোমিটার। গায়ের মহিলারা মাথায় করে শুকনো জ্বালানি কাঠ নিয়ে রাস্তার দুপাশ দিয়ে হেঁটে চলেছে। সম্ভবত জঙ্গল থেকে ওরা কাঠগুলি সংগ্রহ করেছে। এদের সরল মুখমণ্ডল ও মেদহীন সুঠাম শরীর দেখে বয়স নির্ধারণ করা খুবই কঠিন। এতে দুবেলা অন্ন জোটে কিনা সন্দেহ, কিন্তু মুখে সদা হাসি লেগে আছে। দারিদ্র এদের কাছে এসে দরিদ্রিত হয়ে গেছে। গাড়ি এগিয়ে চলেছে। পথের দুধারে সুপারি গাছের মিছিল। দূরে দেখা যায় জঙ্গল ঘেরা সবুজ পাহাড়। ওদলাবাড়ি ক্রান্তি রোডের উপর দিয়েই চলেছে। এটা ডুয়ার্সের এলাকার মধ্যে পড়ে। উত্তরায়ণ বলল, ডুয়ার্স কথাটা এসেছে দুয়ার থেকে। দুয়ার মানে দরজা। যেহেতু এটা ইস্টার্ন এশিয়ার প্রবেশ পথ, তাই দুয়ার। দ্বার থেকে দুয়ার, দুয়ার থেকে ডুয়ার্স। এর ইংরেজি বানানটাও ডোর দিয়ে, যেমন আলিপুর দুয়ার বলে। উত্তরায়ণ অনেকটা গাইডের কাজ করছে। যেহেতু ওই অঞ্চলের নিকটস্থ শিলিগুড়িতে থাকে এবং এই অঞ্চলে অনেক শুটিং করেছে, তাই এখানকার অনেক কিছুই উত্তরায়ণের জানা। ওকে পেয়ে আমাদের সুবিধাই হয়েছে। ক্রান্তি রোড পেরিয়ে গাড়ি এবার ডান দিকে বাঁক নিয়েছে। লিটনদা বাঁ দিকে দূরের একটি পাহাড়কে দেখে কাঞ্চনজঙ্ঘা কিনা জিজ্ঞাসা করতে উত্তরায়ণে বলল, কাঞ্চনজঙ্ঘা তো একটা সাদা পাহাড়। পাহাড়ের আলাদা আলাদা পোর্শনের নাম আলাদা আলাদা আছে। হিমালয়ান রেঞ্জের একটা পাহাড় বলতে পারো। আমি জিজ্ঞেস করলাম, এই পোর্শনটার কি নাম? উত্তরায়ণ বলল, হিমালয়েরই একটা পার্ট এটা। পার্টিকুলার পিকগুলোর নাম আমি বলতে পারবো না। মাউন্টেনিয়ারিং এর যারা স্পেশালিস্ট তারা বলতে পারবে। প্রত্যেকটা পিকের একটা করে নাম আছে। চেল নদীর সেতুর উপর দিয়ে গাড়ি চলেছে। এই হেমন্তে চেল নদীতে আছে এক চিলতে জল। চেল নদীকে পিছনে ফেলে গাড়ি এবার চেল গ্রামে এসে উঠল। এই চেল গ্রামটি বুল্লাবাড়ি ডিভিশনের মধ্যে পড়ে। চেল গ্রামে এসে আবার শুরু হলো নয়নাভিরাম সারি সারি চা বাগিচা। কখনো ডান দিকে, কখনো বাঁয়ে, কখনো বা দুধারে। জঙ্গল লাগোয়া এইসব চা বাগানে মাঝে মধ্যেই চিতা এসে হানা দেয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পুরুষ চিতাবাঘ সদ্যজাত চিতার বাচ্চাগুলিকে খেয়ে নেয়। তাই মা চিতা তাদের কবল থেকে রক্ষা করার জন্য জঙ্গল লাগোয়া এসব চা বাগানে বাচ্চার জন্ম দেয়। বাচ্চাগুলির মধ্যে যেটি বা যেগুলি পুষ্ট হয় তাদের নিয়ে মা চিতা জঙ্গলে ফিরে যায়। দুর্বল শাবকগুলি একাকী চা বাগানে পড়ে থাকে। আগেকার দিনে চা বাগানের বাবুরা বা শৌখিন জমিদাররা এই বাচ্চাগুলিকে বাড়িতে নিয়ে গিয়ে পুষত। বর্তমানে অনাথ চিতাদের রাখার জন্য বিভিন্ন জায়গায় কয়েকটি উদ্ধার আশ্রম তৈরি হয়েছে, যেমন মহানন্দা অভয়ারণ্য, রাজা ভাতখাওয়া, গরুমারা, কুঞ্জনগর এবং সর্বোপরি দক্ষিণ খয়ের বাড়ি লেপার্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। এছাড়াও খয়ের বাড়িতে টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টারও আছে। সেখানে সার্কাসের বাঘেদের রাখা হয়। চেলগ্রামকে পেছনে ফেলে গাড়ি এখন ডামডিমের উপর দিয়ে চলেছে। ডামডিম থেকে একটি পথ বাঁ দিকে বাঁক নিয়ে গরুবাথান হয়ে উত্তরবঙ্গের অন্যতম পর্যটন স্থান মেঘ কুয়াশার রাজ্য লাভা চলে গেছে। আমরা সোজা পথ ধরে চলেছি। ওদলাবাড়ি ক্রান্তি রোডের শেষ থেকে বাঁদিকে সেই যে ঢেউ খেলানো পাহাড় শুরু হয়েছে, এখনো চলছে। বাবা ঠাকুর বললেন, পাহাড়টা চলছে রেঞ্জ আফটার রেঞ্জ, একেবারে পুরোটা। মনে হয় এইখান থেকে খুব বেশি দূরে নয়। পাহাড়ের পিছন দিকে ভাঁজে ভাঁজে অপূর্ব শোভা মণ্ডিত সাদা মেঘ ও রাশি দর্শন করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, মেঘগুলো কাঞ্চনজঙ্ঘার মতো দেখাচ্ছে দূরের থেকে। পরিবেশের একঘেয়েমি এখানে নেই। কিছু দূর অন্তর অন্তর নিসর্গ নব নব রূপে আপনাকে মেলে ধরেছে। তাই প্রতি মুহূর্তেই চোখ খোলা রেখে সচেতন থাকতে হচ্ছে। ডামডিমের উপর দিয়ে যেতে যেতে পথে 4টি নদীর সঙ্গে সাক্ষাৎ হল। তাদের নাম হল মুরকাথি,
চৈতি, শঙ্খিনী ও সুখাঝোরা। নদীগুলি সবই বালুকাবৃত ঘুমন্ত। এখন তারা তন্দ্রাচ্ছন্ন বটে, শাওন মাসের বাদল দিনে আদব তাদের বদলায়। দিনের যেমন একটা কান্তি আছে, রাতেরও একটা শোভা আছে। নদীতে জল থাকলে তার এক প্রকার লাবণ্য, নির্শূন্য হলে অন্য এক মাধুর্য। সৌন্দর্য সব কিছুর মধ্যেই আছে, দেখার দৃষ্টি থাকলে জীবনটা ছন্দময় হয়ে ওঠে। ওদলা বাড়ি থেকে ডামডিমের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। অনেকক্ষণ নিশ্চুপ থাকার পর বাবা ঠাকুর জিজ্ঞাসা করলেন, রাজা গজা মানে সুদর্শন দা, বাবুদা, রাজা গজা প্রথমে বেরিয়ে গেছে? লিটনদা বললেন, রাজা গজা আগে বেরিয়ে গেছে বাবা ঠাকুর। রাজা গজা আর গুড্ডু, ওর নামটা কি যেন, ওহো তেলে রাজা গজা একসঙ্গে বেরিয়ে গেছে। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, গুড্ডু কোথায়? লিটনদা বললেন, ওই তো গুড্ডুর নামই তেলে। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, ওহো, আবার নূতন নাম দিয়েছ একটা, রেজিস্ট্রি করেছ? লিটনদা বললেন, না, রেজিস্ট্রি করিনি। তেলে নাম দেওয়ার পর থেকে ও ঘি খাওয়া বন্ধ করে দিয়েছে। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, সে আবার মোড়লের মতো সবার খাওয়া হয়ে গেলেও বসে থাকে। সব চলে গেলে তারপরে ওর জন্য আলাদা করে ঘি আসবে বাটি করে, 1 বাটি ডাল, ঘি আর ভাত। ওটা ওর ফিনিশিং টাচ। রসিকতায় বাবা ঠাকুরের সঙ্গে কেউ পারবে না। তিনি যে রসরাজ, রসিক চূড়ামণি। এখন দুপুর 1:35। উপত্যকার পথ ধরে ঘন্টায় শতাধিক কিলোমিটার বেগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে গাড়ি। বাবা ঠাকুর বললেন, জমিগুলো পড়ে আছে, এখানে প্লান্টেশনটা হচ্ছে না, বুঝলে? কত জমি পড়ে আছে দেখো, অল্প অল্প কিছু হচ্ছে, সবটা হচ্ছে না। বাপিদা বললেন, বাঁদিকের জমিতে কিছুই নেই, ডান দিকে টি প্লান্টেশন। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, বাঁদিকে আছে জমিতে কিছু কিছু ধান। বাপিদা বললেন, ছোট ছোট প্যাচেস, খুব ছোট প্যাচেস। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, হ্যাঁ, ওই জমির মালিক এখানে ওটাও এরকম ভাবেই করেছে, সব এক একজনের জমি, এখানে ট্র্যাক্টর চলবে না। দূরের পর্বত শ্রেণীগুলি এখনো সাথে সাথে চলেছে। পথের ধারে এক পুকুরে একগুচ্ছ সুন্দর শাপলা ফুল ফুটে আছে, অপূর্ব এখানকার নৈসর্গিক শোভা। কথায় কথায় ডামডিম ছাড়িয়ে রাঙামাটি গ্রাম ছুঁয়ে আমরা মালবাজারে এসে উপস্থিত হলাম। ডামডিম থেকে মালবাজারের দূরত্ব 7 কিলোমিটার। এইখানকার একটি দোকান থেকে গতকাল লিটনটা চা পান করেছিলেন। তার অপূর্ব স্বাদের সুখস্মৃতি এখনো ভুলতে পারেননি। মালবাজার আসতেই তাই বলে উঠলেন, উইল হ্যাভ এ কাপ অফ টি অ্যাট গোপাল টি স্টল। দোকানটির প্রকৃত নাম লাকি টি স্টল। দোকানের নাম গোপাল, তাই লোকমুখে গোপাল টি স্টল নামে পরিচিত। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, বাজারটা কোথায় পড়বে? রাস্তায় হাট পড়বে বলেছিলে, ছেড়ে তাহলে চলে এলাম। কি হলো লিটন? লিটনদা বললেন, গুড্ডু বলছিল হাট নেই আজকে। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, হ্যাঁ, আজকে হাটবার, সোমবার। কালকের হাটটা বড় না, আজকের হাটটা বড় হাট। সকালবেলায় এই কথাবার্তা হলো না? লিটনদা বললেন, আমিও বলেছিলাম আছে, কিন্তু। গাড়ি বাজারে এসে পৌঁছালে লিটনদা চঞ্চলে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই মালবাজার, আমরা এইখান থেকে কালকে চা খেয়েছিলাম বাবা ঠাকুর। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, খুব ভালো চা। লিটনদা বললেন, দারুণ চা, মানে এত ভালো চা। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, ভালো চা মানে একেবারে কিছুটা বাটিতে করে কলকাতায় নিয়ে গেলেই তো পারতে। বাবা ঠাকুর ভক্তদের সঙ্গে বন্ধুর মতো মজা মস্করা করছেন, ঠাট্টাই আর কি মারছেন। মাধুর্যপূর্ণ এক অপূর্ব লীলা। বাবা ঠাকুর আবার লিটনদাকে বললেন, কালকে সব তোমরা গাড়ি করে মালবাজার থেকে চা খেয়ে এসেছো। চায়ের দোকানদার যদি জানতো যে দিল্লি থেকে এখানে চা খেতে এসেছো, তাহলে। এই মালবাজার অঞ্চলটি বেশ জমজমাট, অনেকগুলি দোকানপাট ও বেশ কিছু হোটেলও আছে। লিটনদা গাড়ি দাঁড় করিয়ে চায়ের দোকানটা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। গাড়ির নেপালি ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন যে সেই গোপাল টি স্টল চেনে কিনা। সে কোনো সাড়া শব্দ দিল না। বাবা ঠাকুর আরো উস্কে দিলেন, যাওয়ার সময় তোমরা এখানকার নাম করা চা খেয়ে গেলে না? লিটনদা বললেন, একটু আগে আসলে হতো।
বাপিদা বাবা ঠাকুরকে বললেন, লিটন দোকানটা কোথায় বুঝতে পারছে না। শ্রী শ্রী বাবা ঠাকুর মজার সুরে বললেন, ও হো, গ্যাসোলিন স্ট্রাইক ছিল না তো? লিটন দা ব্যাকুল হয়ে দোকানটির সন্ধান করে চলেছেন। তাই থেকে বাবা ঠাকুর আবার বললেন, হায় রামা, দোকানটাই উড়ে গেল। লিটন দা গাড়িটা ডান দিকের একটা রাস্তার মধ্যে ঢোকাতে বললেন। সেখানে একটা চায়ের দোকান দেখে বাবা ঠাকুর বললেন, এই তো চায়ের দোকান। লিটন দা বললেন, না না, এটা না। বাবা ঠাকুর করুণ স্বরে বললেন, এটা না? আচ্ছা। আরেকটা দোকান দেখিয়ে বললেন, এই তো চায়ের দোকান একটা। লিটন দা বললেন, এটা না। একটা জায়গা ছিল। একজন পথিককে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, গোপালের চায়ের দোকানটা মালবাজারে কোথায়? পান্থ পিছনের কোনো একটা গলিকে নির্দেশ করল। লিটনদার কাণ্ড কারখানা থেকে বাবা ঠাকুর হেসে উঠে বললেন, আমি কথায় কথায় বললাম তোমরা। বাপিদা বললেন, কোথায় এখন চাটা, চলো চলো। লিটনদা বললেন, ওখানকার চা একবার খেলে তুমি বুঝতে পারবে। বাপিদা শান্তটা দিলেন, আরে চা খেতে আমরা আসবো, কি হয়েছে? শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, এখানে আসবে চা খেতে? বাপিদা দ্বিধাহীন কণ্ঠে বললেন, হ্যাঁ, রাত্রি 10টার সময় আমরা চা খেতে আসবো এখানে। লিটনের যখন খুব শখ হয়েছে। লিটনদা বললেন, শুধু আমার না, তুমি দেখো। বাপিদা বললেন, আহা, ঠিক আছে। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, মদ খেয়ে মাতাল হয়, চা খেয়ে চাতাল হয়ে গেছে, চাতালদের নিয়ে চলতে হবে রাস্তায়। এই কথা শুনে সবাই গলা চেপে হেসে উঠল। লিটনদাও এত কিছুর পরও চায়ের দোকান অনুসন্ধান থেকে লিটনদা কিছুতেই বিরত হচ্ছেন না দেখে বাপিদা কপালে ভাঁজ ফেলে বলে উঠলেন, খুব কঠিন ব্যাপার। শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, পাতালে গিয়ে না প্রবেশ করতে হয় আবার? লিটনদা চমকে উঠলেন, পাতালে? গরু খোঁজা খুঁজেও আকাঙ্ক্ষিত চায়ের দোকানটি আর খুঁজে পাওয়া গেল না। শেষে মালবাজার গোপাল টি স্টলে চা পান করার জন্য লিটনদাকে আবার নতুন দেহ নিয়ে না আসতে হয়। পরে লিটনদা অবশ্য বলেছিলেন, আমার কিন্তু অত চায়ের নেশা নেই। ওই দোকানের চাটা এত ভালো যে আমার ইচ্ছে ছিল সবাইকে ওই চা টেস্ট করিয়ে দেখাতে। ওই জন্যই আমি দোকানটার খোঁজ করছিলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, মালবাজার থেকে 1.5 কিলোমিটার দূরে বিস্তীর্ণ চা বাগিচার মাঝে অজস্র গোলাপ আর নানান ধর্মী মরশুমি ফুলের কারণে সজ্জিত একটি অর্কিড হাউস আছে। যাই হোক, লিটনদা অবশেষে গোপাল টি স্টল খুঁজে না পেয়ে হতাশ চিত্তে গাড়িতে চড়ে বসলেন। শুদ্ধদা, তাহলে কিন্তু মালবাজারে ওই গোপাল টি স্টলের আর চা খাওয়া কারুর আর হলো না। আগামী রবিবার আবারও তো আমরা আসছি। এই জার্নিটা তো এখন অনেকদিন চলবে। এবং চাও পাওয়া যাবে, কোথাও যাবে। ঠিক কথা। চলুন দেখতে থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।